দেশে কোনো সরকার আছে এরকম মনে হয় না। ওবায়দুল কাদের দেশ থেকে চলে গেছে, উনি জানলেন উনি ধরতেন। এইটা তো আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী টাইপের কথাবার্তা। বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক তারা মূলত আওয়ামী লীগের সাংস্কৃতিক খুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। আওয়ামী লীগের মতো বুদ্ধিভিত্তিক চর্চার বিরোধী দল আপনি ইতিহাসে খুব কম পাবেন। এখনকার ছাত্র এবং তরুণদের নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে আমাদের সিভিল সোসাইটি, আমাদের রাজনৈতিক মহল থেকে শুরু করে অ্যাক্টিভিস্ট সমাজ অনেকটা বুঝতে পারছে না। কারণ তারা বুঝতে পারছে না যে কেন তারা এখনো মাঠে থাকবে। তারা তো অভ্যুত্থান করেছে। সো এই যে অভ্যুত্থান তাদেরকে আবারও এবার করতে হয়েছে, তার কারণ হলো যে যদি নূর হোসেনের সাথে যদি আমরা জাস্টিস করতাম, কিংবা এর আগে আসাদের সাথে যদি জাস্টিস করতাম, তাহলে সাইদকে আজকে জীবন দিতে হতো না, কিংবা মুগ্ধকে জীবন দিতে হতো না, আনাসকে জীবন দিতে হতো না। এই যে জীবনটা দিতে হয়েছে আবার, তার কারণ হচ্ছে এখানে ওই ব্যবস্থার মধ্যে ওই সমস্যাটা রয়ে গেছে। এই ব্যবস্থাটাকে নির্মূল, এই ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে নির্মূল করার একটা বাসনা, একটা পলিটিক্যাল কমিটমেন্ট বৈষম্য ছাত্র আন্দোলনের আছে। তাদের সহায়ক শক্তি হিসেবে জাতীয় নাগরিক কমিটি আছে, এবং আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। ফলে এই ভূমিকাটা, ব্যাকগ্রাউন্ডটা আমি এই জন্য বললাম যে এই ধরনের একটা ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা এখনো আছি। তো যখন আমরা ঘটনার মধ্যে থাকি তখন অনেক সময় বুঝতে পারি না যে আমরা একটা বড় ঘটনার মধ্যে আছি। কিন্তু যদিও আমরা বড় ঘটনার মধ্যে আছি, আমাদেরকে যেন কোনো ধরনের আত্মম্ভরিতা কিংবা কোনো ধরনের অহংকার পেয়ে না বসে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে গ্রাউন্ডেড থাকতে হবে। তার কারণ হচ্ছে আমরা একদিকে একটা ঐতিহাসিক মুহূর্তের মধ্যে যেমন আছি, অন্যদিকে খুবই নাজুক এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে আছি। কয়েকটা জায়গায় গিয়ে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বাংলাদেশের টার্গেটেড কিলিং শুরু হতে পারে। এখন আমি এটা আমার জন্য খুব আনন্দের সংবাদ না যে এই আশঙ্কাটা এখন আমরা সত্যি তোমার দেখতে পাচ্ছি। আমাদের এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, নানাভাবে অংশ নিয়েছে, সংগঠিত করেছে এমন ছাত্র ভাইয়েরা কিন্তু এখন নানা জায়গায় তাদের ব্যাপারে টার্গেটেড কিলিং এর শিকার তারা হচ্ছেন। এটা খুবই রহস্যজনক। এবং এই ক্ষেত্রে আমরা যদিও এই সরকারকে বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব এবং সরকারের কে জবাবদিহির মধ্যে রাখবো, কিন্তু এই সমস্ত কোনো ক্ষেত্রে দেশে কোনো সরকার আছে এরকম মনে হয় না। সুতরাং এটা আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের কোনো তৎপরতা এই ইস্যুতে দেখতে পাচ্ছি না। এটা খুবই নিন্দনীয়। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি যদি এই পরিস্থিতি সামাল দিতে না পারেন, যদি ছাত্রদেরকে তিনি নিরাপদ রাখতে না পারেন, তাহলে তাকে স্টেপ ডাউন করা উচিত। এই ব্যাপারে আমাদের পরিষ্কারভাবে, এটা অন্তত আমার ব্যক্তিগতভাবে এটা মনে করি। আমরা তার বক্তব্য, যেমন ধরেন ওবায়দুল কাদের দেশ থেকে চলে গেছে, উনি জানলেন উনি ধরতেন। এইটা তো আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী টাইপের কথাবার্তা। আমরা তো এটা আপনাদের কাছ থেকে শুনতে চাই না। যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আজকে এই আলোচনাটা করছি, এবং এই আলোচনাটার একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আরিফ বলেছেন, এবং তিনি একটা ঐতিহাসিক এবং আরো লার্জার অন্তত 200 বছরের ইতিহাসের মধ্যে এটাকে প্লেস করার চেষ্টা করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমার টেকটা হচ্ছে আমি আরিফের সাথে মোটা দাগে এই কথাগুলোতে একমত, সুতরাং ওগুলো আমি রিপিট করবো না। আমার টেকটা হচ্ছে শুধু এই যে বাংলাদেশে দুটো জিনিস এখানে আলাপ করতে হবে। একটা হচ্ছে এটা ঠিক যে এখানে বুদ্ধিভিত্তিক চর্চা ক্ষেত্রে আমাদের সমাজ একটা প্রতিকূল সমাজ। আমাদের সমাজ বলতে আমি এখানে জনগণকে দোষ দিচ্ছি না, কারণ জনগণের প্রতিদিনের যে স্ট্রাগল সেটাতেই তারা নাস্তানা বুধ থাকে। কিন্তু যারা এখানে জনগণের উপর দাঁড়িয়ে, জনগণের উপর ভর করে এখানে স্টাবলিশ হয়েছে এই সমাজে, যাদেরকে আমরা সিভিল সোসাইটি বলি, যাদেরকে আমরা অ্যাক্টিভিস্ট সমাজ বলি, যাদেরকে আমরা রাজনীতিবিদ বলি, আরো যা বলি আর কি, কবি, সাহিত্যিক ইত্যাদি ইত্যাদি, তারা বিরল ব্যতিক্রম বাদ দিলে মোটা দাগে গণবিরোধী। এটা একেবারে আমার অন্তত আন্ডারস্ট্যান্ডিং। এবং তারা আরো বেশি হচ্ছে, তাদের কোনো রাষ্ট্র প্রকল্প নাই। আমরা তাদের কোনো রাষ্ট্র প্রকল্প দেখতে পাই না। এটা খুব ক্ষতিকর। কেন আমি বলছি, আপনি দেখবেন যে এখানকার বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক তারা মূলত আওয়ামী লীগের সাংস্কৃতিক খুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। এবং এর পুরোটা কিন্তু আওয়ামী লীগ যে তাদেরকে, যেটা আহমদ সাফা একবার বলেছিলেন যে এরা সব হলো ভাড়াটে গোলদাতা, আওয়ামী লীগের ভাড়াটে গোলদাতা। আপনি দেখবেন সব বেশিরভাগই আসলে লেফট সিলসিলা থেকে এসেছে, কিন্তু এরা ইন্টার্নশিপটা করে লেফট বা বামপন্থায়, আর এসে আসল কাজটা করে আওয়ামী লীগে। ঠিক আছে, এটা এবং তারা বারবার করেছে। এবং এটা কেন তারা করে? কারণ তারা বারবার বলে যে এখানে আওয়ামী লীগ এমন একটা দলের উপর তাদেরকে ভর করতে হবে, যে দল না থাকলে তাদের আসলে তারা নিরাপদ থাকবে না, দেশটা মৌলবাদ হয়ে যাবে, জঙ্গিবাদ হয়ে যাবে, এবং তারা নিরাপদ থাকবে না। এই যে কথাটা তারা বলে, এটা থেকেই প্রমাণিত হয়। আমি কিন্তু আবারও বলছি যে ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করছি না। ব্যতিক্রম সবসময় থাকে, সবসময় আহমদ সাফার মতো কেউ থাকবে, কিন্তু মোটা থাকে। কিন্তু আবার আহমদ সাফার লিমিটটাও কিন্তু বুঝতে হবে। আহমদ সাফার কাছে কিন্তু মনে হয় যে আওয়ামী লীগ জিতলে আওয়ামী লীগ জিতে, আর আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারে। এটা হচ্ছে আহমদ সাফার সীমা। তো যাই হোক, সেটাতে আলাপ করবো না আমরা এখন। কিন্তু মোটা দাগে এখানকার বুদ্ধিজীবীদের, সিভিল সোসাইটির প্রবণতাটা হচ্ছে তারা নিজেদের নিরাপত্তা, নিজেদের চাওয়া পাওয়া একটা দলের কাছে গচ্ছিত রেখেছে।
এটাই বরাবর ইতিহাস হয়েছে। এবং এখন আপনি দেখবেন 80 দশক, অন্তত স্বাধীনতার পর থেকে 80 দশক থেকে যে এস্টাবলিশমেন্টটা গড়ে উঠেছে, এটা আমাদের চোখের সামনে জোর করে ভেঙে পড়েছে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল থেকে শুরু করে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, তারা এক একজন, কেউ মুনতাসির মামুন, তার ব্যাপারে ব্যাংক ডাকাতির অভিযোগ আছে। তিনি একজন বুদ্ধিজীবী সমাজে, তিনি ইতিহাস লিখেছেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এবং আমাদের একটা খুব ভুল ধারণা আছে যে এখানে যারা মৌলবাদী, কোট আনকোট মৌলবাদী, তারা হচ্ছে বুদ্ধিভিত্তিক চর্চার বিরোধী। এটা হয়তো সত্য হতে পারে, কিন্তু আওয়ামী লীগের মতো বুদ্ধিভিত্তিক চর্চার বিরোধী দল আপনি ইতিহাসে খুব কম পাবেন। আপনি দেখবেন যে তারা ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটা আইন করেছিল, তার যার প্রধান ছিল যেন লেখালেখি বন্ধ করা যায় সোশ্যাল মিডিয়ায়। কারণ তারা পলিটিক্যাল স্পেস সমস্তটা তারা স্তব্ধ করেছে, কোনো রাজনৈতিক দলকে তারা দাঁড়াতে দেয় নাই, কোনো কিছু করা যেত না। হ্যাঁ, কিন্তু ওই একটা জায়গায় সিটিজেনরা কথা বলতো, একটা স্পেস তারা কখনো অকুপাই পুরোপুরি করতে পারে নাই, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াকে তারা কখনো পুরোপুরি তাদের জায়গায় নিতে পারে নাই, মানে তাদের কবজায় নিতে পারে নাই। এখানেই আমরা ভিন্ন মতগুলো পোষণ করতাম। এটাকে থামানোর জন্য তারা ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটা আইন করেছিল। এবং এই আইন, এটাকে শুধু এভাবে দেখলে হবে না যে এই আইনে আপনার নামে একটা মামলা দেওয়া হয় এবং আপনি জেলখানায় গিয়ে কিছুদিন জেল টেল খেটে জামিনে ফেরত আসেন। ঘটনাটা এত সিম্পল না। ঘটনাটা কিভাবে জটিল আমি বলি। একটা হচ্ছে লেখক মুশতাকের ঘটনা, আপনারা জানেন যে তাকে জেলে মরতে হয়েছে। জেলে তাকে এবং জোর অভিযোগ আছে যে তাকে আসলে অত্যাচার করে মারা হয়েছে।